আপনি একটা রিপোর্ট করেছেন এবং আপনি একটি স্পেশাল রিপোর্ট করেছেন বিসি এবং আপনার টাইম লাইনেও এটি দিয়েছেন এবং এটা নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি মিডিয়াতে দেখলাম তারা সংবাদও করেছে। ডিবিসি বোধহয় একটা সংবাদ করেছে বিসিবির সভাপতিকে নিয়ে। আমি এটা আপনার কাছে জানতে চাই যে এই বিষয়ে আপনি একটু বলবেন আমাদের দর্শকদের জন্য যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে নিয়ে আপনার প্রতিবেদন কি কি পেলেন এবং আপনি যখন এই স্টেটমেন্ট যখন এটি দিয়েছেন আপনার ফেসবুকে দেখলাম যে এটাকে মানে রিপোর্ট করে রিমুভ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেই ঘটনাটি সাকিব ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আমরা খুব বেশি ফেস করেছি। আমরা মানে শেখ হাসিনার বিরুদ্ধে কিংবা তার পাঁচাটা কুকুরদের বিরুদ্ধে যখনই আমরা পোস্ট দিতাম তখন আমাদের পোস্টটা গায়েব করে দেওয়া হতো, হ্যাঁ, এবং এটা রিমুভ করে দেওয়া হতো, হাজার হাজার রিপোর্ট করা হতো। সো এই একই জিনিস দেখলাম আপনার এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে। আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলেন আর কি এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ টিটো ভাই। আমি আবার একটা অপ্রিয় সত্য কথা বলি। ধরেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েমসোবা রানভীর, তাকে বানানো হয়েছিল কি বাইতুল মোকাররম মসজিদের মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা। আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে বলেন যে ওই ধরনের একটা ধর্ষককে ওই পদে কি রাখা যায় কিনা, রাখা যায় না। কিন্তু আপনি যদি আবার অন্যভাবে যুক্তি দেন তাকে ওই পদে রাখা যায়, হি ইজ দ্য রাইট পারসন। কোন প্রেক্ষাপটে? কারণ আনভির তো অন্য জায়গা থেকে প্রচুর চুরি চামারি করে অনেক টাকার মালিক হয়েছে। এখন আপনার এই বাইতুল মোকাররম মসজিদে যদি আপনার আর্থিক সাহায্য লাগে, সহযোগিতা লাগে, আনভির যেভাবে সাহায্য করতে পারবে এভাবে অন্য কেউ কিন্তু পারবে না। কারণ আনভিরের প্রচুর কালো টাকা আছে। সে কিন্তু কখনো চিন্তা করবে না যে আমি বাইতুল মোকাররম মসজিদ থেকে উল্টা আমি টাকা পয়সা আত্মসাৎ করবো, কারণ তার দরকার নাই। কারণ অন্যান্য জায়গা থেকে সে অনেক টাকা পয়সা কামাই করে, অতএব ওই মসজিদের টাকা তার কিন্তু মানে চুরি করার দরকার পড়ে না। কিন্তু আপনি যদি এখানে আনভিরের জায়গায় একটা ফকিন্নির পোলাকে বসায় দেন মসজিদের উপদেষ্টা কমিটির প্রধান, তো আপনি দেখবেন যে সে কিন্তু লুটপাট করবে, সে কিন্তু টাকা চুরির দিকে মনোনিবেশ করবে। তো সেজন্য আমি মনে করি কি যে একটা গুরুত্বপূর্ণ পদে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আপনি যখন একজন আর্থিক দুর্বৃত্তকেও যদি বসান, যে দুর্বৃত্ত অন্যান্য সোর্স থেকে টাকা পয়সা চুরি করতে পারে, সেই দুর্বৃত্ত কিন্তু তখন আর আপনার ওই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওই একটা স্পেসিফিক জায়গা থেকে কিন্তু লুটপাটে মনোনিবেশ করবে না, বরঞ্চ সে আরো অন্য জায়গা থেকে লুটপাট করে আপনার যদি এখানে টাকা শর্ট থাকে সেটা আরো পূরণ করে দেবে। এখন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিতে আপনি দেখেন যে আগে পাপন যখন ছিল বিসিবির প্রেসিডেন্ট, পাপন কিন্তু অন্যান্য জায়গা থেকে ভালো টাকা পয়সা মারতে পারতো বা তার ইনকামও ছিল। তো তার কিন্তু আসলে ওই বিসিবির টাকা মেরে অন্য কিছু করার দরকার পড়েনি। এই কারণে আপনি দেখেন যে পাপন বিদায়ের পরে কিন্তু বিসিবিতে আপনি কিন্তু বিসিবির ফান্ডে কিন্তু কয়েক হাজার কোটি টাকা ছিল, যেগুলো কিন্তু পরবর্তীতে ট্রান্সফার করেছে বর্তমানে যিনি বিসিবির প্রেসিডেন্ট এই ফারুক। তো এখন প্রশ্ন হচ্ছে যে পাপন যে টাকাগুলো রেখে গেছিল, পাপন তো ওগুলি চুরি করে নাই। চুরি করতে তো পারতো, ক্ষমতা ছাড়ার আগে তো লুটপাট করে সরিয়ে দিতে পারতো, করে নাই। কারণ পাপনের আসলে বিসিবির টাকা মারার দরকার পড়ে নাই, কারণ পাপন অন্যান্য জায়গা থেকে অনেক টাকা পয়সা তার এমনিতেই ছিল। এখন আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে যে এখন আমরা যাকে বিসিবি সভাপতি বানিয়েছি সে তো ক্ষুধার্ত। পাপন তো অত ক্ষুধার্ত ছিল না, কারণ পাপনের অন্যান্য জায়গা থেকে টাকা পয়সা ছিল। তো এখন এইখানেই হচ্ছে প্রবলেমটা, যে আপনি যখন একটা ফকিন্নির পোলাকে বা আপনি যখন একটা ক্ষুধার্ত লোককে এ ধরনের একটা বড় পদে বসিয়ে দিবেন, তার প্রথম প্রায়োরিটি থাকবে আমি কি করে লুটপাট করতে পারবো। তো এখন এই ফারুক আহমেদ হচ্ছে ঠিক ওই ব্যক্তি যে পাপন, যেখানে পাপনের কিন্তু টাকা পয়সার নিড ছিল না, তাই সে বিসিবি থেকে তার টাকা চুরি করার প্রয়োজন পড়েনি। কিন্তু এখন এই ফারুক, তার তো টাকা পয়সা চুরি করার প্রয়োজন পড়েছে। সে কি করলো? সে সভাপতি হওয়ার পরেই সে বিসিবির ফান্ড গুলোকে বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করা শুরু করলো। সে মধুমতি ব্যাংকে ট্রান্সফার করলো, যেই মধুমতি ব্যাংক হচ্ছে ফজলে নূর তাপসের মালিকানাধীন ব্যাংক। তো এখন কথা হচ্ছে যে আপনি আওয়ামী দোসরের ব্যাংকে, আপনি মেঘনা ব্যাংকে ট্রান্সফার করলেন, আশিকুর রহমান আওয়ামী লীগের সাবেক এমপি তার ব্যাংকে আপনি ট্রান্সফার করলেন। তো আমার কথা হচ্ছে যে এত এত ব্যাংক থাকতে আপনি কেন আওয়ামী লীগের দুর্বৃত্তদের চিহ্নিত ব্যাংকগুলো, যেগুলো আওয়ামী আমলে বানানো হয়েছিল, যেই ব্যাংকগুলো আওয়ামী আমলেরই মানে টাকা লুটপাট করার কারণে সৃষ্ট ব্যাংক, আপনি সেই ব্যাংকে কেন টাকাগুলো রাখতে গেলেন? তো আমি নিশ্চিত তাদের সাথে আপনার একটা আতাত হয়েছে যে এই ব্যাংকে টাকাগুলো রাখলে তোমাকে আমরা এই এই সুযোগ সুবিধাগুলো দিব। তাহলে আপনি কেন এত স্বপ্রণোদিত হয়ে বিসিবি টাকাগুলোকে আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতে গেলেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে প্রশ্নের উত্তর কিন্তু ফারুক দিতে পারবে না, আমি জানি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফারুক বলার চেষ্টা করতেছে যে সে ওই আমরা যে দেখালাম যে সংযুক্ত আরব আমিরাতে তার যে সে যে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে,
বা রেসিডেন্সি পারমিট যে সে নিয়েছে, সে বলার চেষ্টা করছে যে এটা নাকি তার আরো আগেই ছিল, বিসিবি সভাপতি হওয়ার আগেই তার ছিল। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, আমরা ধরে নিলাম তোমার বিসিবি সভাপতি হওয়ার আগে এটা ছিল, তুমি তাহলে বর্তমানে যখন বিসিবি সভাপতি পদে আছো তখন তুমি এটা রিনিউ করতে গেলা কেন? ওটার মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে থাকতো। তুমি তো বিসিবি সভাপতি হওয়ার পরে এটা রিনিউর আবেদন করেছো। তার মানে কি? তার মানে তুমি বিসিবি সভাপতি পদে থাকাকালীন সময়ে তুমি চেয়েছো যে এট দ্য সেম টাইম তোমার যেন একটা আরব আমিরাতের এই রেসিডেন্সি থাকে। তো এটা তো আমি মনে করি সরাসরি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে আপনি একই সাথে বিসিবি সভাপতি, আবার একই সাথে আপনি দুবাইতে আপনি একটা ওই গার্মেন্টস এর একটা আপনি কোম্পানির আপনি জিএম হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। তো এটা তো আপনি এই সংযুক্ত আমিরাতের, আরব আমিরাতের যে সরকার, তার সাথে তো আপনি তথ্য গোপন করেছেন যে আপনি একটা দেশের একটা ক্রিকেট বোর্ডের আপনি প্রেসিডেন্ট, আবার এট দ্য সেম টাইম আপনি আরব আমিরাতেরও আপনি রেসিডেন্ট। তার মানে কি? আপনি মিথ্যা তথ্য দিয়েছেন। সেখানে কি আপনি লিখেছেন যে আপনি পেশায় বিসিবি সভাপতি? লেখেন নাই তো। আপনি সেখানে মিথ্যা তথ্য দিয়েছেন। আপনি দিয়েছেন যে আমি তোমার দেশের একটা গার্মেন্টস কোম্পানির জিএম, হুইচ ইউ আর নট। আপনি কখনো এখানে জিএম হিসেবে দায়িত্ব পালন করেন নাই। ওই ছোট্ট একটা গার্মেন্টস এর দোকান, ওটার ছবি আমি আমার প্রতিবেদন দেখিয়েছি। ওই দোকান আপনি নিজে কখনো বসেনও নাই ক্যাশিয়ার হিসেবে। তার মানে কি? আপনি জাস্ট ওইখানে থাকার জন্য, ওইখানকার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনি ওইখানকার একটা রেসিডেন্সি বানিয়েছেন। তার মানে আপনি ওই দেশের সরকারকেও ঠকিয়েছেন, তাদেরকে বোকা বানিয়েছেন। আবার এট দ্য সেম টাইম আপনি আমার দেশের জনগণকে বোকা বানিয়েছেন, যে আপনি আমার দেশের সুযোগ সুবিধা খাচ্ছেন, বিসিবি সভাপতি হিসেবে হালুয়া রুটি ভোগ করছেন, আবার আপনি অন্য একটা দেশের একটা গার্মেন্টস এর আপনি জিএম হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। তো তার মানে কি দাঁড়াচ্ছে? যে সে কত বড় বাটপার। এবং তার এই বাটপারি তো এখানেই শেষ না। সে একটা ছাত্র গণহত্যাকারী, শামীম ওসমানের সাথে রিলেটেড এস এম রানা নামে একজন ব্যক্তি, তাকে এসে বললো যে সে কখনো চেনেও না, সে জানতো না যে ছাত্র হত্যার সাথে সে জড়িত। অথচ এই এস এম রানাকে সাথে নিয়ে সে কিন্তু বিভিন্ন ধরনের জমির দালালি করেছে, জমির ব্যবসা করেছে, এবং মানুষের জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করেছে, যেগুলোর কাগজপত্র আমি প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। তো এখন কথা হচ্ছে যে আপনি আমার দেশের একটা ক্রিকেট বোর্ডের সভাপতি এমন একজন ব্যক্তিকে করছেন যিনি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের একজন দোসর, হত্যা মামলার আসামি, যিনি এই মুহূর্তে গ্রেপ্তারকৃত কারাগারে আছেন, তার সাথে তিনি পার্টনারশিপে জমি অধিগ্রহণ করেছেন। তো এইটা যখন আমরা মিডিয়াতে প্রমাণ করে দিলাম, এর ফলেই তো তার এখন আসলে এই পদে থাকার কোনো নৈতিক ভিত্তি থাকতে পারে না। কিন্তু আমাদের দেশের আপনি দেখেন যে আমরা কত বাজে একটা দেশে বসবাস করি, যেই দেশে আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমার দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি থাকা অবস্থায় তিনি আরব আমিরাতে তিনি দ্বৈত নাগরিকত্বের সুবিধা নিয়েছেন, রেসিডেন্সি পারমিট নিয়েছেন, এবং সেটাকে তিনি রিনিউ করেছেন ক্রিকেট বোর্ড সভাপতি থাকা অবস্থায়, যেটা তিনি করতে পারেন না, কোনোভাবেই নৈতিকভাবে করতে পারেন না। তিনি নৈতিকভাবে কখনোই একজন আওয়ামী দোসর এবং ছাত্র গণহত্যার আসামির সাথে তিনি কিন্তু ওই ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারেন না, কিন্তু তিনি তাই করেছেন। এবং আমি প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি যে তিনি এই দায়িত্ব পাওয়ার পরে তিনি এখানে পিয়নের পদে থাকা ব্যক্তিকেও তিনি কিন্তু বেতন প্রায় 50% উপরে বেতন বাড়িয়ে দিয়েছেন, এবং একটা নিজস্ব সিন্ডিকেট গঠন করেছেন, যে সিন্ডিকেট গুলোকে দিয়ে তার তিনি পাপ কাজগুলো করতে পারেন। তো তিনি একটা এরকম একটা ক্রাইম, একটা পার্টনারশিপ করেছেন, অ্যালায়েন্স করেছেন এ ধরনের বাটপারদের সাথে বিসিবির ভেতরে। তো এই যে এতগুলো বিষয় আমরা যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম ফারুকের, এরপরে আপনি দেখেন ফারুক কি করলো। ফারুক যদি ভালো মানুষ হতো, ফারুক কিন্তু এগুলো একটা রিজয়েন্ডার দিত। ফারুক রিজয়েন্ডার না দিয়ে সে কি করলো? সে আমার পোস্টে সাইবার দুর্বৃত্তদেরকে দিয়ে হামলা করালো এবং আমার পোস্টটিকে সে রিমুভ করিয়ে দিল। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই ফারুক আহমেদ যদি সত্যিকার অর্থেই নির্দোষ ব্যক্তি হতেন, তিনি যদি এ ধরনের যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আমরা এনেছি, তিনি যদি এই অভিযোগগুলো, তিনি যদি সত্যিকার অর্থেই তিনি যদি অভিযুক্ত না হতেন, তিনি কিন্তু সাইবার দুর্বৃত্তদেরকে দিয়ে আমার পোস্টটাকে রিমুভ করাতেন না। এবং আপনি দেখেছেন যে কি পরিমাণে লোকজনকে টাকা পয়সা দিয়ে আমার এই ভিডিওর নিচে সে বাজে বাজে কমেন্টস করাচ্ছে, এক্স্যাক্টলি। ফেক আইডি দিয়ে। তো এই প্রবণতাগুলো আমরা আওয়ামী লীগের সময় দেখতাম, যে আওয়ামী লীগের সময় সিআরআই এর লোকজন তারা এই ধরনের কাজগুলো করতো। এখন আজকে আমাদের ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি, তিনি এই কাজগুলো করছেন, যে তিনি সিআরআই এর মতো, আওয়ামী লীগের দুর্বৃত্তদের মতো টাকা পয়সা খরচ করে তিনি আজকাল এ ধরনের ফেক আইডি দিয়ে আমার এই ভিডিওর নিচে উল্টাপাল্টা কমেন্টস করাচ্ছেন। আপনাকে চাঁদাবাজ বলছে, আমাকে চাঁদাবাজ বলছে, আমরা নাকি তার কাছে চাঁদা চেয়ে পাইনি, এই দুঃখে তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি। এমন কথা হচ্ছে যে আমাকে আর আপনাকে আসলে এইসব কথাবার্তা বলে লাভ নাই। আমি ফারুককে একটা কথাই বলবো যে ফারুক, তোমার আম্মা শেখ হাসিনাও কিন্তু আমাদেরকে এই ধরনের অভিযোগ দিয়েছিল যে আমরা এরকম চাঁদাবাজ, আমরা এই সেই। তোমার আম্মার সাথেও কিন্তু আমরা আসলে ওই সময় কোনো আতাতে যাই নাই, আমরা দেশের পক্ষে কথা বলেছি, গণমানুষের পক্ষে কথা বলেছি। অতএব ওই সাকিব বা টিটোকে ওই চাঁদাবাজ বলে কোনো লাভ নাই। তুমি নিজে কতটা ভালো তুমি নিজেকে দিয়ে চিন্তা করো। তুমি আমাকে বা টিটো রহমানকে বা নাগরিক টিভিকে চাঁদাবাজ বা আমাদেরকে বাটপার বলে লাভ নাই। তুমি নিজে কত বড় বাটপার, ওইটা তোমার লুঙ্গি, আমি যেটা বলেছি তোমার লুঙ্গি খুলে দিব, তোমার লুঙ্গি খুলে দেওয়া হয়েছে আমার রিপোর্টের মাধ্যমে, এবং প্রত্যেকটা তথ্য ভিত্তিক
প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিয়েছি। এক এক করে প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা দুর্নীতি, তার প্রত্যেকটা 2 নাম্বারই আমি আমার রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরেছি। এবং আমি যথাযথ কর্তৃপক্ষ হিসেবে কাউকে না পেয়ে আমি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে এবং তার পিএস আবুল হোসেনকে আমি এই বিষয়গুলো জানিয়েছি। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমি জানাবার পরেও তারা কেউ কিন্তু এখনো পর্যন্ত, মানে টিল নাও, তারা কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে কি আমরা ধরে নেব যে ফারুক আহমেদের এই অপকর্মের, এই ক্রাইম সিন্ডিকেটের বেনিফিশিয়ারি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? তাহলে কি আমরা ধরে নেব যে এই সরকারের লোকেরা মিলে ঝিলে এই বিসিবির যে লুটপাটটা হচ্ছে ফারুকের নেতৃত্বে, এটার সাথে তারাও একটা পার্ট অফ দিস গেম? তো এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কারণ আমি ব্যক্তিগতভাবে নিজে কিন্তু পাপন, অর্থাৎ সাবেক যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু ভিডিও বানিয়েছি। পাপনের যত অপকর্ম, এগুলোকে আমি এক্সপোজ করে ভিডিও বানিয়েছি। আমার অত্যন্ত কষ্ট লাগছে যে বর্তমান এই সরকারের আমলেও বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে নিয়েও আমাকে এ ধরনের একটা ভিডিও বানাতে হলো, যেটা আমরা চাইনি। কারণ আমরা চেয়েছিলাম যে একটা নতুন বাংলাদেশ, এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে পাপনদের মতো লোকরা থাকবে না, যে বাংলাদেশে আমরা একটা দুর্বৃত্তায়ন যেটা চলেছিল সেটা মুক্ত একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই পাপনের চেয়েও বড়, পাপনের আব্বাকে এখন পিসিবি প্রেসিডেন্ট বানানো হয়েছে। তো এর চেয়ে লজ্জার কি হতে পারে? আমরা তো চাইছি পাপনের চেয়ে বেটার কাউকে আনা হবে। আমাদের কি বেটার কেউ নেই? আমাদের যেখানে একজন আমিনুল ইসলাম বুলবুলের মতো একজন মানুষ রয়েছেন, অত্যন্ত সৎ, অত্যন্ত নির্লভ, অত্যন্ত ক্যারিসমেটিক একজন মানুষ, সেই আমিনুল ইসলাম বুলবুলকে যদি আজকে বোর্ডের প্রেসিডেন্ট করা হতো, কতই না ভালো হতো। আপনারা তা না করে আপনার একটা চিহ্নিত একটা দুর্বৃত্ত ফারুক আহমেদের মতো একটা ব্যক্তি, যিনি আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনে কাজ করছেন, যিনি বিসিবিটাকে নিজের একটা পারিবারিক সম্পত্তি বানিয়ে টাকা পয়সা নিজের ইচ্ছা মতো ব্যাংকে ট্রান্সফার করাচ্ছেন, যিনি এই ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং যেগুলোর একাধিক প্রমাণ আমরা দিলাম, তারপরেও তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত লজ্জাজনক বিষয়। এবং অ্যাজ এ জার্নালিস্ট আমার বা আপনার সীমাবদ্ধতা হচ্ছে অতটুকু যে আমরা চোখে আঙুল দিয়ে কিন্তু বিষয়গুলোকে ধরিয়ে দিতে পারি, কিন্তু আমার বা আপনার তো ওই ক্ষমতা নেই যে ফারুককে আমরা আজকেই বিসি বস হিসেবে তাকে আমরা রিজাইন দিতে বাধ্য করব, বা তাকে আমরা ওইখান থেকে সরিয়ে দেব। ওই ক্ষমতা আমার আপনার নেই। আমার আপনার ক্ষমতা আছে দেশবাসীকে এই বিষয়গুলো তুলে ধরা, বা যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তাদেরকে এগুলো তুলে ধরানো। আমরা তুলে ধরাতে পারি। এখন আমরা তুলে ধরাবার পরে যদি তারা ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা সাংবাদিক হিসেবে কি বা করতে পারি? এখন ওই দুঃখটাই ওই জায়গাটাতেই, যে আমরা আমাদের জায়গা থেকে, আমাদের কমিটমেন্টের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আমরা এই ধরনের দুর্বৃত্তদেরকে এক্সপোজ করছি, আগামীতেও করব। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে দিন শেষে কিন্তু আমাদের এই যাই আমরা করছি এগুলো কিন্তু দিন শেষে কোনো ভালো ফল বয়ে আনবে না। আর এই কারণেই কিন্তু এই সরকারটি বা এই সরকারের আশেপাশের মানুষগুলো যে দেশটাকে একটা জাহান্নামের দিকে আওয়ামী লীগের মতো স্টাইলে নিয়ে যাচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এটাই কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত যে আমরা একটা নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম। আমরা নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের নামে ফারুকদের মতো লোকদের এই ভণ্ডবস্ত বা এই দুর্নীতি, এগুলো দেখতে হবে, এটা আমরা আশা করিনি। কিন্তু যা আশা করিনি তাই হচ্ছে। ইটস ভেরি স্যাড। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমি ওইখান থেকে শুরু করতে চাই, যে শব্দটি আপনি ব্যবহার করেছেন, আমাদের দায়িত্বটি হচ্ছে তুলে ধরা, অর্থাৎ আমাদের অপকর্ম এবং অনিয়ম তুলে ধরা, এই পর্যন্তই আমাদের দায়িত্ব। এবং এক্সিকিউশন করার দায়িত্ব হচ্ছে যারা ক্ষমতায় আছে, যারা ওই বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের কথা বলছে, নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখাচ্ছে।